নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভিন্ন স্বাদের উপন্যাস। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। শুরু করছি সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের সেই অজানার খোঁজে প্রথম খণ্ড। আজ প্রথম পর্ব। দুরাতের জার্নিতে পথে এরকম একজন সহযাত্রী জুটে যাবে স্ত্রী, মেয়ে বা আমি কেউ আশা করিনি। আমার আর মেয়ের ভিতরটা একটু বিরূপ হয়ে উঠেছিল। স্ত্রীর মুখ থেকে মন বোঝা শক্ত, উনি সব পরিবেশেই ঠান্ডা, চুপচাপ। ময়দানে মস্ত একটা রাজনৈতিক সমাবেশ ছিল সেদিন। বিকেলে মিটিং, দুপুর থেকে মিছিলে মিছিলে বহু রাস্তার সমস্ত যানবাহন বিকল। কম করে ৩-৩.৫ ঘন্টার জ্যাম। সে সময়ের কলকাতার এটা নৈমিত্তিক চিত্র। অফিস থেকে দু ভাই পরপর আমাকে ফোনে বলে দিয়েছিল অনেক আগেই হাওড়া স্টেশনে রওনা হতে হবে। ওই মিটিং ভাঙলে কলকাতার কত রাস্তা কত ঘন্টার জন্য আটকে যাবে ঠিক নেই। এইরকম তিক্ত অভিজ্ঞতা আমার আগেও হয়েছে। বিকেল 5:30টায় রওনা হয়ে রাত 7:30টার ট্রেন ফেল করেছি। যাক, এবারে আমরা যাব হরিদ্বার। গত 1.5 মাস ধরে আমাদের মন এত বিষণ্ণ যে কলকাতার বাড়ি ঘর হাওয়া বাতাসে দম বন্ধ হয়ে আসছিল। হঠাৎই এই যাত্রা স্থির। রেল দপ্তরের এক চেনা জানা অফিসারের কল্যাণে রিজার্ভেশনও পেয়ে গেলাম। হরিদ্বারে গিয়ে কোথায় উঠব কোথায় থাকব তাও ঠিক করার ফুরসত মেলেনি। সেখানে গেলে সাধারণত কঙ্খলের রামকৃষ্ণ মিশনে আশ্রয় পেয়ে থাকি। সেখানকার বড় মহারাজ স্নেহ করেন। প্রত্যেকবার সুব্যবস্থাই হয়, কিন্তু তার জন্য অনেক আগে থাকতে চিঠি লিখে জানিয়ে রাখতে হয়, নইলে ভালো ঘর ছেড়ে ঠাঁই মেলাই শক্ত, বিশেষ করে যাত্রীর মৌসুমে। এটা মৌসুম ঠিক নয়, কিন্তু মৌসুমের কাছাকাছি সময়। আর সপ্তাহ 3 বাদে পুজোর ভ্রমণ বিলাসীদের হাওয়া বদলানোর হিড়িক পড়ে যাবে। মনে মনে ঠিক করেছি কঙ্খলের আশ্রমে জায়গা পাই তো ভালো, না পেলেও দুর্ভাবনার কিছু নেই। হরিদ্বারে হোটেল আর ধর্মশালার ছড়াছড়ি, কোথাও জায়গা পেয়েই যাব। ডুন এক্সপ্রেস 9:30 নাগাদ ছাড়ে, হয়তোবা আরো মিনিট 10-15 আগে। হালের টাইম টেবিল প্রায় একটু আধটু বদলাচ্ছে। যাই হোক, মিটিং ভাঙার জ্যামের ভয় আমরা বিকেল 6:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তখন আমাদের মনের অবস্থা শুধু আমরাই জানি। মোটরে ওঠার আগে বাড়ির সকলের চোখেই জল, স্ত্রী আর মেয়ের চোখেও। 2 বছর আগে পর্যন্ত ছুটি ছাটার সঙ্গে কিছু বাড়তি ছুটি যোগ করে ফি বছরই কোথাও না কোথাও বেরিয়ে পড়েছি। বেরুতাম একজনকে উপলক্ষ করে, তাকে আনন্দে রাখার জন্য। তখন সংখ্যায় আমরা 4 জন, এবারে সেই একজন কম। পথে ভিড় যেটুকু পেয়েছি সেটা এমন কিছু নয়। 7:15টার মধ্যে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। ওয়েটিং রুমে অপেক্ষা করতে আমার কোনোদিনই ভালো লাগে না। আমাদের 3 জনের সঙ্গে 3টে সুটকেস, একটা বড় টিফিন ক্যারিয়ার আর একটা কুজোর সাইজের জলের জাগ। আমরা প্ল্যাটফর্মে সুটকেসের ওপর বসে অপেক্ষা করছি। ট্রেনের আনাগোনা, লোকজনের ছোটাছুটি দেখতে দেখতে সময় বেশ কেটে যায়। ট্রেন ঠিক কটায় ছাড়বে খোঁজ নিয়েছি, 9:35-এ। 2 ঘন্টা 10-12 মিনিট বাকি। মিনিট 25 বাদে হন্তদন্ত হয়ে 2টি ছেলে এদিকে এলো। আমার চোখে ছেলে, দুজনেরই বয়স 28-30-এর মধ্যে। দুজনেরই পরনে চোঙা না হোক পা চাপা প্যান্ট। একজনের গায়ে টেরিকটের চকচকে বুশ শার্ট, অন্যজনের এমনি শার্ট টেরিকটের। পায়ে ছুঁচলো চকচকে শু, মাথায় পরিপাটি করে আঁচড়ানো ঘাড়ে নামা চুলের মতোই চকচকে। কিন্তু তার দুহাত আর শ্যামবর্ণ মুখের দিকে তাকালে চোখে ধাক্কা লাগে। বাঁ হাতের 2টো আঙুল আধখানা করে নেই, দুহাতেই অনেকটা জায়গা জুড়ে পোড়া দাগ। বাঁ চোখের পাশ ঘেঁষেও গালে মুখে কপালে ওই রকম পুরনো পোড়া দাগ। চোখটা বরাত জোরে বেঁচে গেছে। কালোর ওপর মুখখানা মিষ্টি, কিন্তু ওই অঘটনের পাকা দাগে সেটুকু চোখে পড়ার নয়। প্ল্যাটফর্মের ভিড় দেখেই তার মেজাজ অপ্রসন্ন।
কোমরে হাত দিয়ে চারিদিকে একবার দেখে নিয়ে সঙ্গীকে বিরক্তির সুরে বলে উঠল, এ শালার ভিড়ের মধ্যে কোথায় এনে বসাবো, খুব কষ্ট হবে যে। মিটিংয়ের দরুন হয়তো অনেক যাত্রী আমার মতো আগে এসে বসে আছে। অন্য ট্রেনের যাত্রীর ভিড়ও থাকা সম্ভব। কিছু জিজ্ঞেস করার ব্যাপারে ছেলেটার আমাকেই পছন্দ হলো। আচ্ছা দাদা, ডুন এক্সপ্রেস ঠিক কটায় ছাড়বে বলতে পারেন? যে ভগ্নিপতির দল কারো খুব কষ্ট হবার মতো প্ল্যাটফর্মের ভিড় বাড়িয়েছে, আমিও তাদের একজন। তার উপর বাপ ছেড়ে জ্যাঠার বৈশিকে দাদা সম্বোধন। অন্যদিকে তাকিয়ে জবাব দিলাম, 9:35। নিজের হাতঘড়ি দেখল, এখনো 1.25 ঘন্টার কাছাকাছি দেরি। আবার প্রশ্ন, ট্রেনটা কখন ইন করবে জানেন দাদা? ঘুরে তাকালাম তার দিকে। সেটা এক ড্রাইভার ছাড়া আর কেউ ঠিক ঠিক জানে না। তার সঙ্গে তো আমার দেখা হয়নি ভাইটি। লে হালুয়া, আপনার অমন তেরছা করে জবাব দেবার কি হলো মশাই? জানেন না বললেই হতো। সঙ্গীর দিকে ফিরল। তুই ছুটতে চলে যা, ওয়েটিং রুমে অপেক্ষা করাই ভালো। এখানে ভিড়ের গরমে বেজায় কষ্ট হবে। আমি দেখি 2-1 ডাব টাব পাই কিনা। দুজনে ব্যস্ত পায়ে চলল। সঙ্গীটি সত্যি ছুটল। মেয়ে আমার উপর ঝাঁঝিয়ে উঠল, এসব লোকের সঙ্গে তুমি ওভাবে কথা বলো কেন বাবা? যা বলে গেল শুনতে খুব ভালো লাগলো। মেয়ের মাও এক নজর আমার দিকে তাকিয়ে নীরবে তাকেই সমর্থন করল। আমি বললাম, বেচারার মেজাজ অমন খারাপ কেন বুঝলি না? সদ্য বিয়ে করা বউ নিয়ে বেড়াতে বেরিয়েছে। প্ল্যাটফর্মের ভিড়ে বউয়ের কত কষ্ট হবে ভেবেই মেজাজের ঠিক নেই। এখন ডাব না পেলে এই মেজাজ আরো তিরিক্ষে হবে। মেয়ে হেসে ফেলল। স্ত্রী অন্যদিকে মুখ ঘোরালেন। বরাত একটু ভালোই। প্ল্যাটফর্মে গাড়ি এলো 1 ঘন্টা 10 মিনিট আগে। তা সত্ত্বেও লোকের ছোটাছুটি। কুলি কোচ নাম্বার জেনে নিয়ে তার হিসেব মতো জায়গায় আমাদের বসিয়েছিল। ঠিক সামনেই সেই কোচ। 4টে করে বার্থের কুপেতে আমরা 3 বার্থ রিজার্ভ করেছি। একটা নিচের আর ওপরের 2টো বার্থ পেয়েছি। দ্বিতীয় নিচের বার্থের প্যাসেঞ্জারকে ওপরে পাঠানোর চেষ্টা সম্ভব কিনা আঁচ করার জন্য গাড়ির গায়ে আটকানো চার্টে তার নামটা পড়ে নিলাম, আর তারপরে সম্ভাবনাটা বাতিল করলাম। নিচের বার্থের প্যাসেঞ্জারের নাম কালীকিঙ্কর অবধূত। এত বয়স পর্যন্ত অবধূত নামে একজনকে চিনতাম, জানতাম। তিনি তন্ত্রসাধক কত বড় ধারণা নেই, কিন্তু নামই লেখক যে তাতে সন্দেহ নেই। সহযাত্রীর নামখানা গালভরা। ফার্স্ট ক্লাসের যাত্রী এই অবধূত কোন পর্যায়ের তা নিয়ে আমার বিন্দুমাত্র কৌতূহল নেই। কেবল এটুকু ধরে নিলাম, মেয়ের জন্য নিচের বার্থ পাওয়ার কোনো আশা নেই, কারণ কোনো অবধূতকে আমি অনুরোধই করতে পারবো না। তাছাড়া কূপের একমাত্র বাইরের সহযাত্রী হিসেবে অবধূত প্রত্যাশিত তো নয়ই, বাঞ্ছিতও নয়। কুলি বিদায় করে মেয়েকে বললাম, নিচের ওই বার্থ যার, তিনি কালীকিঙ্কর অবধূত। তোকে ওপরের বার্থেই উঠতে হবে। স্ত্রী মন্তব্য করলেন, তাতে কিচ্ছু অসুবিধে হবে না, সিঁড়ি লাগানো আছে। তুমিও ইচ্ছে করলে নিচের বার্থে থাকতে পারো। আমি বললাম, তোমার সামনের বার্থ অবধূতের শুনেই ঘাবড়ে গেলে নাকি? স্ত্রী বিরক্ত। এত বয়সেও মেয়েটার সামনে মুখের লাগাম নেই। 77 সালের সেপ্টেম্বর সেটা। এই মাসেই 57 ছাড়িয়ে 58 পা দিয়েছি। স্ত্রীর 53, মেয়ের 21-22। মায়ের কথা শুনে মেয়ে হাসছে। ওদের দুজনের মুখেই হাসি দেখলে এই বেরোনো সার্থক। নিচের একটা বাড়তি আপাতত ঠিকঠাক করে বসা হলো। ওপরের ব্যবস্থা পরেও হতে পারবে। তারপরে যে দৃশ্য আর নাটকের মুখোমুখি আমরা, 3 জনই ভ্যাবাচাকা। ব্যস্ত সমস্তভাবে বার্থে এসে ঢুকল আঙুল কাটা, একগাল পোড়া সেই মূর্তি। প্ল্যাটফর্মের ভিড় দেখে যার মেজাজ বিগড়েছিল। তার বগলে একটা চকচকে ছোট হোলডল। সামনের বার্থে আমাদের, বিশেষ করে আমাকে দেখে তার ব্যস্ত মুখে যে ছায়া পড়ল, মনে হলো নিঃশব্দে সে নিজেকে আর এক দফা ভগ্নিপতির সম্মান দিল। ফার্স্ট ক্লাসের বার্থ একটু বেশি চওড়া। দেখা গেল হোলডলের পুরু তোষক ঠিক সেই মাপের তৈরি। অনুমান ওই বার্থের যাত্রী কালীকিঙ্কর অবধূত সর্বদাই ফার্স্ট ক্লাসে যাতায়াত করে অভ্যস্ত। তোষক, চাদর, গায়ের চাদর ইত্যাদি দেখে আরও অনুমান ভদ্রলোক শৌখিন মানুষ। সদ্য বিয়ে করা বউয়ের জন্য নয়,
প্ল্যাটফর্মের ভিড়ে উনি কষ্ট পাবেন বলেই এই ছেলের উতলা বিরক্ত মুখ দেখেছিলাম। এই মূর্তি অবধূতজির চেলাফেলা হবে, তাই যদি হয়তো যেমন চেলা তেমনি গুরু হওয়ারই সম্ভাবনা। কিন্তু এরপর অপ্রত্যাশিত কিছু দেখবই ভাগ্য আমাদের। করিডোরের জানলা বরাবর এক দঙ্গল মেয়ে পুরুষ দাঁড়িয়ে। সেদিকে ফিরে চেলাটি হাঁক দিল, সব রেডি, বাবাকে নিয়ে আসুন। চেলা যে তাতে আর সন্দেহ থাকল না। করিডোরের জানালা দিয়ে বাবার দর্শন পেলাম না। আধ মিনিটের মধ্যে কূপের দরজার সামনে তাঁর আবির্ভাব। সঙ্গে সঙ্গে আমাদের 3 জোড়া চোখে লালের ধাক্কা। বাবার পরনে টকটকে লাল চেলির থান, কপালে লাল সিঁদুর টানা, গায়ে তেমনি লাল কনুই হাতা ফতুয়া, গলায় বড়সড় একটা রুদ্রাক্ষের মালা, পায়ে চপ্পল, 2টো আংটি পরা 2 আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট, হাসি হাসি মুখ, চওড়া বুকের ছাতি, মাথার চুল ছোট করে ছাঁটা, পরিষ্কার সেভ করা মুখখানা কমনীয় বলা যেতে পারে। বয়স 50-এর কাছাকাছি হবে। লাল বসন থেকে লালের জেল্লা ঠিক রচ্ছে। আমাদের 3 জনকে দেখে দরজার কাছেই দাঁড়িয়ে গেলেন। তার পিছনে আর দুপাশে গিজগিজ করছে লোক। হাতের জ্বলন্ত সিগারেটটা 4 ভাগের 3 ভাগ জ্বলতে বাকি। ঘুরে ওটা একজনের হাতে দিয়ে বললেন, ফেলে দাও। এটুকু যে কূপের 2টি মহিলার সম্মানে কারুরই বুঝতে বাকি থাকল না। এদিকে চেলাটির আর এক দফা বিরক্তির কারণ হলাম আমরা। সে বলে উঠল, বাবার ওটার ফেলার কি দরকার ছিল? 2 দিনে তো 100 বার সিগারেট খেতে হবে, তখন উঠে উঠে বাইরে গিয়ে খাবেন নাকি? ভিতরে এসে বসুন। আমার মুখের ওপর তার আর চোখের একটা ঝাপটা এসে লাগল। ভাবখানা, বাবার মুখে সিগারেট ফেলে দিতে হয় এমন মেয়ে ছেলে নিয়ে ট্রেনে ওঠা কেন? বাবা ভিতরে এলেন। চেলার কথায় কান দিলেন বলে মনে হলো না। নিজের বার্থের শয্যা রচনা দেখলেন। আমাদের বার্থ তার উপরের খালি বার্থ 2টো দেখলেন। নিচের যে বার্থে আমরা বসা, তাতে 2 ভাঁজ করে একটা সুজনি আর একটা ছোট্ট বালিশ পাতা। আমার স্ত্রী বাতাসে ফোলানো বালিশে শুতে পারেন না। আমাদের ওপরের 2 বার্থের সুজনি আর রবারের বালিশ এখনো পর্যন্ত যার যার সুটকেসে। অবধূতের পিছনের ভক্ত সংখ্যা ঠাউর করা গেল না। তার পিছনে 2 জন মাত্র ঢুকতে পেরেছে। তিনি আসন নিলে ভেতরে বড়জোর আর 4-5 জনের জায়গা হতে পারে, কিন্তু তিনি দাঁড়িয়ে থাকার দরুন পিছনের কেউ এগোতে পারছে না। ভিতরের চেলা তাড়া দিল, কি হলো বাবা, বসুন। কিন্তু বাবার 2 চোখ স্ত্রী আর মেয়েকে ছেড়ে এবার আমার মুখের ওপর। ওপরের ওই 2টো বার্থ আপনাদের? জবাবে মাথা নাড়লাম, আমাদেরই। হরিদ্বারে যাচ্ছেন? বলতে যাচ্ছিলাম সেই রকমই ইচ্ছে, না বলে আবারও মাথাই নাড়লাম, হরিদ্বারই যাচ্ছি। বাবার সঠিক অনুমানের ফলে চেলা আর পিছনের ভদ্রলোক 2 জনের হাসি হাসি মুখ, অর্থাৎ তাদের বাবাটি সর্বজ্ঞ। অনুমানের কোনো ব্যাপার নেই। আমার বিবেচনায় কেরামতিও কিছু নেই। বেনারস বা লখনৌ যাবার পক্ষে ডুন এক্সপ্রেস আদৌ ভালো গাড়ি নয়, আর হাওড়া থেকে সোজা হরিদ্বার বা দেরাদুন এই একটা গাড়িই যায়। তাছাড়া দেরাদুন অর্থাৎ এই শীতের জায়গায় যেতে হলে সঙ্গে কিছু বাড়তি সরঞ্জাম থাকার কথা, অতএব হরিদ্বার। কিন্তু চেলার প্রতি বাবার পরের নির্দেশ শুনে আমি তো বটেই, স্ত্রী আর মেয়েও সচকিত একটু। তিনি বললেন, আমার বিছানা ওপরে পেতে দে, মায়েদের পক্ষে ওপরে উঠতে নামতে অসুবিধা হবে। গাড়ির চাটে সহযাত্রীর নাম অবধূত দেখেই এই সুবিধাটুকুর আশা মন থেকে ছেটে দিয়েছিলাম। দেখছি মেঘ না চাইতেই জল। তবু বলতে যাচ্ছিলাম, দরকার নেই, অসুবিধে হবে না, কিন্তু বলার সুযোগ পেলাম না। তার আগেই ওই চেলাটির মুখে প্রতিবাদের ঝাপটা। আপনার কি যে কখন মাথায় ঢোকে বুঝি না বাবা। ওই বাচ্চা মেয়ের অসুবিধা হবে আর আপনার খুব সুবিধা হবে? এই সরু সিঁড়ি বেয়ে ওঠানামা করতে গিয়ে পড়ে হাড়গোড় ভাঙুন আর কি। এখানে বসে পড়ুন তো। বাবার মুখে রাগ বিরাগের অভিব্যক্তি নেই। বকবক না করে যা বললাম চটপট করে ফেল না, নইলে তো পরে আমাকেই বিছানা টানাটানি করতে হবে। চেলা থমকালো, রুষ্ট চাউনি আমার মুখের ওপর, নির্বাক রোষের সাদা তাৎপর্য। ভেলা লোক জুটেছেন মশাই আপনি একখানা। কিন্তু সকলকেই একটু সচকিত করে মেয়ে বলে উঠল,
আমার কোনো অসুবিধে হবে না, সরানোর দরকার নেই। মেয়ের বলার ধরনটা আদৌ মোলায়েম নয়। 21-22 বছরের মেয়েকে বাচ্চা মেয়ের বলার দরুন হতে পারে, অথবা ইদানিং এই গোছের গডম্যানেদের প্রতি তার বিশ্বাস বা ভক্তি শ্রদ্ধা একেবারে শূন্য বলেও হতে পারে। চেলাটির অপ্রসন্ন চাউনি এবার মেয়ের দিকে। বাবার মুখের ওপর এমন ঝাপটা মারা কথা বরদাস্ত করার ইচ্ছে নেই। আবার মেয়ে ছেলেকে বলেই বা কি? কিন্তু এরপরেও অবধূতটির বেশ প্রসন্ন সপ্রতিভ মুখ। বললেন, অসুবিধে না হলেও সামনের এই বাড়তে তোমার বদলে একটা রক্তাম্বর পড়ার লোককে দেখতে তোমার মায়েরই কি ভালো লাগবে মা? তাছাড়া ট্রেনে উঠে যদি দেখতে তোমার মা আর তুমি এই দুটো পাশাপাশি বার্থ পেয়েছ, তাহলে তোমারও ভালো লাগতো না? চেলার দিকে তাকালেন। কিরে, কথা শুনবি না দাঁড়িয়েই থাকবি? সঙ্গে সঙ্গে করিডোর থেকে একজন ভক্তের অসহিষ্ণু গলা, এই পেটো কার্তিক, বাবা যা বলছেন চটপট করে দে না, অবাধ্য হওয়াটা তোর রোগে দাঁড়িয়েছে না? অবধূত মানুষটির বিবেচনাবোধ প্রখর বলতে হবে, আর কথা বলার ধরনও সরস। ওদিকে পেটো কার্তিক অভিহিত চেলাটি এক হ্যাঁচকা টানে বালিশ শুদ্ধ পাতা বিছানা ওপরের বাড়তে ফেলার মধ্যেই তার মেজাজ বুঝিয়ে দিল। শিকল ধরে ঝুলে নিজে উঠে গেল। হাতের ঝাপটায় চাদর টান করে তার উপর বালিশ পেতে ঝাঁঝালো গলায় জিজ্ঞেস করল, জিনিসপত্রগুলোও কি ওপরে আসবেন না তারা নিচেই থাকবেন? বাবার মুখে বাৎসল্যের হাসি, রাতে যা লাগবে ওপরে তোল, আর সব নিচের বার্থের তলায় থাক, আপনাদের অসুবিধে হবে না তো? শেষেরটুকু আমার উদ্দেশ্যে। বললাম, অসুবিধে হবে কেন? আপনি মিছিমিছি নিজের অসুবিধে করলেন। ট্রেন ছাড়তে দেরি আছে, আমি তাহলে নিচেই বসি খানিক? ভদ্রলোক অমায়িকও বটে। হ্যাঁ, বসুন। বসলেন। সেই ফাঁকে আরো কিছু ভক্ত ভিতরে ঢুকে পড়েছে। নিজের দুপাশে আরো জনাচারেককে বসালেন তিনি। জনা কতক দাঁড়িয়ে রইল। দরজার বাইরেও অনেকেই। ভিতর খালি হলে তাদের ঢুকতে পাওয়ার আশা। সৌজন্যের খাতিরে আমি একটু সরে বসে একজনের বসার জায়গা করে দিলাম। অবধূত ডাইনে বাঁয়ে দুজন ভদ্রলোক আর মহিলার সঙ্গে কথা বলতে লাগলেন। অসুখ আর ওষুধের প্রসঙ্গ কানে এলো। আমি ফিরে আসা পর্যন্ত ওই ওষুধই চলুক, মায়ের ইচ্ছে হলে ফিরে এসে দেখব ওতেই বৌমা ভালো হয়ে গেছেন। আর তুই পান জর্দা খাওয়া একটু কমাতো, অত খেলে ভালো লোকেরই অম্বল হবে। আমাদের সামনে এক সারি লোক দাঁড়িয়ে, তাই কার প্রতি কি নির্দেশ ঠিক ঠাউর করা যাচ্ছে না। ওদিকে পেটো কার্তিক নেমে এসে একে ঠেলে ওকে ধাক্কা দিয়ে তার কাজ সারতে লাগলো। তার সেই বন্ধ মাথার ওপর দিয়ে আর কাউকে বা ঠেলে সরিয়ে ফলের ডালা, ডাব, সুটকেস, একটা বেতের ঝুড়ি ইত্যাদি ভিতরে পাঠাতে লাগলো। সেগুলো পায়ের ফাঁক দিয়ে বার্থের নিচে ঠেলে পেটো কার্তিক খিটখিটে গলায় বলে উঠল, আগে হাত পাকাটা দে, ভক্তের ঠেলায় যে বাবার দম বন্ধ হয়ে গেল। আপনারা একসঙ্গে এত লোক ঢুকে পড়লেন কেন? যাদের দর্শন হয়েছে বাইরে যান তো। 8 ডজন মাথার ওপর দিয়ে পাখা এলো। পাশের মহিলার হাতে ওটা দিয়ে পেটো কার্তিক হুকুম করল, বাতাস করুন। মাথার ওপর পাখা চললেও সত্যি গরম হচ্ছিল। ঠেলে ঠুলে একটু জায়গা করে বাবার পায়ে মাথা ঠেকিয়ে 3-4 জন বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে পেটো কার্তিকের হুমকি, দাঁড়ান, কেউ ঢুকবেন না, ভিতরের লোক বেরিয়ে গেলে একে একে আসুন আর বেরিয়ে যান। এই নীলু, বাবার রাবারের চপ্পল দে, এখনো পর্যন্ত জুতো জোড়া পর্যন্ত বদলানো গেল না। পেটো কার্তিকের দাপটে সত্যি কেউ আর হুড়োহুড়ি করে ঢুকতে চেষ্টা করছে না। সেরই মধ্যে জায়গা করে নিয়ে মেঝেতে বাবার পায়ের কাছে বসে গেছে। বাবা নিচু গলায় তাঁর ওপাশে বসা লোকটাকে কিছু বলছেন বা নির্দেশ দিচ্ছেন। হাতে হাতে জুতোর বাক্স এলো একটা। নিজের হাতে পেটো কার্তিক বাবার পায়ের শৌখিন স্যান্ডেল জোড়া খুলে নিজের পকেটের রুমাল বার করে তাঁর পায়ের তলা পর্যন্ত মুছে দিল। আমি বড় চোখ করে দেখলাম, এরই মধ্যে বাবার পায়ের কাছে একটা 50 টাকার নোট, একটা 20 টাকার নোট আর 2টো 10 টাকার নোট পড়েছে। পেটো কার্তিক রুমালটা কপালে ঠেকিয়ে নিজের কোলের উপর রাখল। জুতোর বাক্স থেকে রাবারের চপ্পল বার করে বাবার পায়ে পরিয়ে দিয়ে স্যান্ডেল জোড়া সে জুতোর বাক্সে রেখে বার্তের নিচে ঠেলে দিল। অবধূতের সেদিকে চোখ নেই। সামনে দাঁড়ানো ভদ্রলোক আর ভদ্রমহিলার সঙ্গে হেসে কথা বলছেন। আমার কি ক্ষমতা! ও বেটি আঙুল না নাড়লে কিছু করার সাধ্য আছে? তাঁর করুণা হয়েছে,
তাই তোমাদের মেয়ের মাথার ব্যামো সেরেছে। নোট কটা এখন পেটো কার্তিকের এক হাতে 2 আঙুলের ফাঁকে ভাঁজ করা। বাসের কন্ডাক্টররা নোট ভাঁজ করে যেভাবে আঙুলের ফাঁকে রাখে। গম্ভীর মুখে ফতোয়া দিল, যার করুণাই হোক বাবার দেওয়া মাদুলি ধোয়া জল রোজ মেয়েকে খাওয়াবেন। মহিলা সঙ্গে সঙ্গে সায় দিলেন, খাওয়াচ্ছি বাবা, রোজ খাওয়াচ্ছি। তারাও একে একে বাবার পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম সারলেন। এবারে তার পায়ে 2খানা 50 টাকার নোট পড়ল। উঠে দাঁড়ানোর ফাঁকে নোট দুটো ভাঁজ হয়ে পেটো কার্তিকের আঙুলের ফাঁকে। এরপরে শৌখিন বাবুটি কাছে এসে হাত জোর করে জিজ্ঞেস করল, আপনি দেরাদুন থেকে কবে ফিরছেন বাবা? আমি জানি না, মা জানে। কেন, মামলার তারিখ কবে? 12 দিন পরে বাবা। না, তার মধ্যে আমার ফেরার আশা কম। আর ফিরলেই বা কি, তোরা শালারা ভাই ভাই মামলা করে মরবি, আর আমি সেজন্য মায়ের কাছে একজনের জন্য কাঁদতে যাব। বলেছি না, ভাইকে ধরে নিয়ে আয় আমার কাছে, দেখি মিটমাট হয় কিনা। সে এলো না বাবা। তার বড় দোষ, সে তোকে বিশ্বাস করবে কেন? আপনি একটু দয়া রাখবেন বাবা, বলেই হাঁটু গেড়ে বসে বাবার পায়ে আর রাবারের চপ্পলে কপাল ঘষল। উঠে দাঁড়াতে দেখলাম বাবার পায়ে এবারে 1খানা 100 টাকার নোট, সেটাও পেটো কার্তিকের আঙুলের ভাঁজে আশ্রয় নিল। এবারে যে লোকটির পালা, তার পরনের জামা কাপড় আধ ময়লা, রোগা শুকনো মুখ। সামনে এসে দাঁড়াতেই বাবার নির্দেশ, দেখি জামাটা তোলতো। লোকটি তক্ষুনি জামা তুলল। আমরা পিছনে, তাই বাবার দ্রষ্টব্য কি বুঝতে পারছি না। প্রসন্ন গলায় শুনলাম, বাহ, দুটোই তো বেশ সাফ হয়ে গেছে দেখছি। পুরো অজ্ঞান করে অপারেশন করা হলো? না, ওই জায়গায় ইঞ্জেকশন দিয়ে। সবই আপনার অসীম করুণা বাবা। নাও ঠেলা, আমি আবার কি করলাম? ডাক্তার বায়োপসি করে বলল ক্যান্সার গ্রোথ নয়, সিস্ট অপারেশন করে দিল, ফুরিয়ে গেল। তুই তো ভয় হেদিয়ে গেছিলি। গম্ভীর মুখে পেটো কার্তিকের মন্তব্য, বাবার কাছে এসে পড়েছে যখন, ক্যান্সার হলেই বা ভয়ের কি ছিল? কিন্তু লোকটার বোধহয় বদ্ধ ধারণা বাবার কৃপাতে ক্যান্সার সিস্ট হয়ে গেছে। পায়ে কপাল ঠেকিয়ে আর ওঠেই না। উঠতে দেখা গেল বাবার পায়ে একটা 10 টাকার নোট। এই প্রথমবার পায়ের দিকে চেয়ে নোট দেখলেন অবধূত। তারপর চেলাকে বললেন, ফলের ডালাটা বার করত। চেলা হাত বাড়িয়ে ডালাটা টেনে আনলো। বড় ডালা, ফলে বোঝাই। অবধূত নিজের হাতে মস্ত 1 থোকা আঙুর তুললেন। ধর। এত কেন বাবা? ধর না। আঙুর নিতে বড় বড় 2টো আপেল তুলে তার হাতে দিলেন। এখন নিশ্চিন্ত হয়ে ভালো করে একটু খাওয়া দাওয়া করত, আর রাত করিস না, বাড়ি যা। চলে গেল। আমার মনে হলো অসময়ের ওই আঙুর আর বড় 2টো আপেলের দাম 30 টাকার কম হবে না। কিন্তু পেটো কার্তিকের মুখখানা দেখবার মতন। অমন আঙুরের থোকাটা দিয়ে দেওয়া বরদাস্ত হওয়া কঠিন যেন। মেয়ের দিকে চোখ পড়তে ভ্রুকুটি করতে হলো। সে পেটো কার্তিকের মুখ দিকে নিজের মুখ রুমালে চাপা দিয়ে হাসছে। চোখে পড়লে ওই পেটো কার্তিক এটা বরদাস্ত করবে না। বয়স্ক আর বয়স্কাদের সঙ্গে অল্প বয়সী ছেলেমেয়েরাও দর্শন প্রণাম সেরে যাচ্ছে। প্রণামই পড়ছে, কিন্তু ফলের ঝুড়িও খালি হয়ে যাচ্ছে। অবধূত উদার হাতে যাকে যা ইচ্ছে দিয়ে যাচ্ছেন। অত বড় ফলের ডালা একেবারে খালি হয়ে গেল। তখনও 3-4 জনের দর্শন প্রণাম বা আবেদন জানানো বাকি। পেটো কার্তিক থমথমে মুখে খালি ডালাটা জোরে জোরে ধাক্কা মেরে বার্থের নিচে পাঠিয়ে দিল। আমি প্রমাদ গুনছি। হাসি চাপার চেষ্টায় মেয়ের মুখ লাল। 1.5 মাস বাদে ওর মুখে আগের স্বাভাবিক হাসি দেখছি, তাই ভালো লাগছে। কিন্তু পেটো কার্তিকের চোখে পড়লে বিপদ। মেয়ের হাসি দেখে তার মায়ের ঠোঁটের ফাঁকেও হাসির আভাস। একটি মেয়ের দর্শন প্রণাম শেষ হতে অবধূত জিজ্ঞাসা করলেন, ফল সব ফুরিয়ে গেল বুঝি? গনগনে মুখে চালাটি বলে উঠল, আমার কেনা ডাব 2টো আছে, বার করব? তোর যেমন কথা, হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জ পর্যন্ত ডাব বয়ে নিয়ে যাবে? থলেতে খেজুরের প্যাকেট আছে, দেখ, বার করে দে। চেলার মুখ দেখে আমারই হাসি পাচ্ছে। মেয়ের দোষ কি? এবারে বার্থের নিচের থেকে থলে টেনে বার করে একটা প্যাকেট বাবার হাতে দিল।
এরপরেই বাকি যারা ছিল ব্যস্ত, কারণ গাড়ি ছাড়ার সময় হলো। প্রণাম করে প্রণামী রেখে তাড়াতাড়ি নেমে যেতে লাগলো। হাত পাকা রেখে শেষে মহিলাও ব্যস্ত মুখে প্রণাম সারলেন। অবধূত চেলাকে বললেন, তুইও নেমে যা, তোর বার্থ দেখে রাখিসনি তো? ছাড়ুক গাড়ি, আপনাকে না খাইয়ে আমি গেলাম আর কি। কোচ নম্বর জানা আছে, নীলুর কন্ডাক্টর গার্ডকে বলে যাবারও কথা। নেমেই জানা, এরপর তো 1.5-2 ঘন্টার আগে ট্রেন থামবে না, রাত হয়ে গেলে এদের অসুবিধে হবে না? চেলার তেমনি ঝাঁঝালো উত্তর, দেরি হয়ে গেলে আমি ওই করিডরে বসে থাকবো, আপনাকে না খাইয়ে আমি নড়ব কি করে? আপনার খাওয়া না হলে আমার খাওয়া আসবে কোত্থেকে? আপনি নিচে থাকলে নিজের ইচ্ছে মতো খেতে শুতে পারতেন, এখন তো আপনাকে এদের ঘড়ি ধরে খেতে শুতে হবে। তুই থাম তো, উঠে বস। উঠে গুরুর পাশে বসল। ভাঁজ করা নোটগুলো এখনো আঙুলের ফাঁকে গোঁজা, পোড়া দাগের মুখ একটু শ্রান্তই লাগছে। গাড়ি নড়ল। প্ল্যাটফর্মের মানুষদের মুখগুলো একটু একটু করে সরতে লাগলো। মিনিট 2 লাগলো প্ল্যাটফর্ম ছেড়ে যেতে। এতক্ষণের হট্টগোলের শেষ। গুরু সম্পর্কে কৌতূহল নেই, শিষ্য চরিত্রখানা সেই থেকে বেশ লাগছে। আধুনিক চেলা গুরুকেও মুখ ঝামটা দিয়ে কথা বলে দেখেছি। পেটো কার্তিক উঠে দাঁড়ালো। নোটের গোছা নিজের প্যান্টের পকেটে গুঁজল। ওপরের বার্থ থেকে বড়সড় ভিআইপি অ্যাটাচি কেসটা নামিয়ে নিচের বার্থে রাখল। সেটা খুলতে প্রথমেই যে জিনিসটার দিকে চোখ গেল সেটা একটা চ্যাপ্টা স্কচ হুইস্কির বোতল। মুখ খোলা হয়নি। তার পাশে 8-10 প্যাকেট কিং সাইজের সিগারেট। একটা প্যাকেট, লাইটার আর অ্যাস্ট্রে বার করে গুরুর সামনে রেখে অ্যাটাচি কেস আবার ওপরের বার্থে তুলে দিল। সিগারেটের প্যাকেটের ওপর নাম দেখলাম রথম্যান। সিগারেটের নেশা না থাকলেও খুব দামি ফরেন জিনিস ওটা জানি। তন্ত্রসাধক অবধূতটি বিলাসী এবং সুরসিক বলতে হবে। সফরে বেরুলে সঙ্গে স্কচ হুইস্কি মজুদ থাকে। বোতলটা যে আমরাও দেখলাম সেজন্য তার মুখে সংকোচের লেশ মাত্র নেই। সিগারেটের প্যাকেট টেনে নিয়ে আমার দিকে তাকালেন। মুখে সামান্য দ্বিধার হাসি। বললেন, এই এক বদ নেশা আমার, মায়েদের কি খুব অসুবিধে হবে? পেটো কার্তিক আবার বসে পকেট থেকে নোটের গোছা বার করে গোনা শুরু করেছিল। তার এক এক আঙুলের ফাঁকে এক এক অঙ্কের নোট। 150, 20, 10, 5। 5-এর নিচে নেই। জবাবটা মায়ের দিক থেকেই আশা করে সে মায়ের দিকে তাকালো। মেয়ে একটা বাংলা বার্ষিক সংকলন বার করে বসেছে। আমি জবাব দিচ্ছি না দেখে স্ত্রী বিব্রত মুখে আমার দিকে তাকালেন। পেটো কার্তিকের ভুরুর মাঝে বিরক্তির ভাঁজ পড়ল। বললাম, এইটুকুতে অসুবিধে হলে আমাকে তো গোটা কূপ রিজার্ভ করে যাতায়াত করতে হয়। অসুবিধে হবে না, আপনি খান। প্যাকেট খুলে অবধূত আগে আমার দিকে বাড়িয়ে দিলেন। চলে তো? কখনো সখনো শখ করে চলে। এত দামি সিগারেট নষ্ট না করাই ভালো। মিটিমিটি হাসি। হাসলে সব প্রতিভ আধ ফর্সা মুখখানা বেশ সুন্দরী দেখায়। এসব দামি জিনিস সংগ্রহ করার ব্যাপারে আমার কোনো কেরামতি নেই মশাই, জুটে যায়। না জুটলে সিগারেট ছেড়ে বিড়িতেও অসুবিধে হয় না। ধরুন। একটা আঙুল তুলে নিতে নিতে দেখলাম সিগারেট খাওয়ার ধাক্কায় ভদ্রলোকের আঙুল দুটো হলদে হয়ে গেছে। আমার সিগারেট নেওয়াটা মেয়ের পছন্দ হলো না বুঝলাম। কারণও আছে, কিন্তু নিজে সেধে নিচের বার ছেড়ে দিলেন। ভদ্রলোককে সদাশয় বলতেই হবে। শখে এক আধটা চলে বলার পর একটা না নেয়া অভব্যতা। এরপরে গাড়িতে হুইস্কির বোতল খোলা দেখতে হলে অবশ্য বরদাস্ত করা শক্ত হবে। কিন্তু সিগারেট ধরাবার ব্যাপারেই যা বিনয় দেখলাম, মনে হয় না ওরকম পরিস্থিতি পড়তে হবে। নিজে লাইটার জেলে আমার সিগারেট মুখে ধরালেন। তারপর পিছনে ঠেস দিয়ে দুপা বাড়তে তুলে টান করে দিলেন। চেলা আধ হাতটাক সরে বসল। টাকা গোনা থামিয়ে আমার দিকেই চেয়ে আছে। মনে হলো তার বিবেচনায় গুরু যা করলেন সেটা আমারই করা উচিত ছিল। অর্থাৎ তার সিগারেট আমারই ধরিয়ে দেওয়া উচিত ছিল। চোকাচোকি হতেই গম্ভীর মুখে জানান দিল, অল ওভার দি ওয়ার্ল্ড বাবার বাঙালি ভক্ত আছে। বাবার জন্য ভালো জিনিসের কখনো অভাব হয় না। তারা বাবার জন্য এনে ধন্য হয়, সেবা করতে পেয়ে ধন্য হয়। আমি আলতো করে বলে বসলাম, বাবাও ধন্য হন না? এমন দুঃসাহসের কথা পেটো বোধহয় আর শোনেনি।
পোড়া দাগের মুখে রক্তকণার ছোটাছুটি শুরু হলো। কিন্তু যাকে নিয়ে কথা তিনি জোরেই হেসে উঠলেন। চেলার দিকে চেয়ে বললেন, কেমন জব্দ, আর হড়বড় করবি? আমার দিকে তাকালেন। ঠিকই বলেছেন আপনি, শুধু ধন্য কেন, এত ঋণের বোঝা কাঁধে চাপছে, শেষে নরকেও ঠাঁই হলে হয়। এই বিনয় অবশ্য কানে একটু ঠেকল। ক্রুদ্ধ চেলাটি নোটের গোছা আবার নিজের প্যান্টের পকেটে চালান করল। টাকার জিম্মাদার সেই বোঝা গেল। অবধূত পিছনে ঠেস দিয়ে বসে সিগারেট টানছেন আর মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছেন, এক আধবা স্ত্রী আর মেয়ের দিকেও। প্রণামী কত জুটেছে সে ব্যাপারে সম্পূর্ণ উদাসীন বটে। মুখুজ্জেমশায়ের দেরি হয়ে যাচ্ছে না তো? আমি ওপরে উঠে যাব? মুখুজ্জেমশাই শুনে আমি থমকে তাকালাম, আমার স্ত্রী আর মেয়েও। তিনি বললেন, ওঠার আগে গাড়ির গায়ে চাটে আমার নামের ওপর এ মুখার্জি অ্যান্ড ফ্যামিলি দেখেছিলাম, ভুল করলাম না তো? স্বস্তি। বললাম, ভুল করেননি। আমরা 10টা সাড়ে 10টার আগে খাই না, শুতে শুতে 11টা সাড়ে 11টা। তিনি নিশ্চিন্ত হয়ে আর একটু আরাম করে ঠেস দিলেন। ওই সিগারেট থেকে আর একটা সিগারেট ধরালেন। আগের টুকরোটা হাত থেকে নিয়ে চেলা জানলা দিয়ে ফেলে দিল। এটুকু হাত পিছনে নিয়ে গুরু নিজেই করতে পারতেন। আরও দৃষ্টিকটু লাগলো, সিগারেট ফেলে চেলাটি রক্তবর্ণ চেলির ওপর দিয়েই গুরুর পা টিপতে লেগে গেল। গুরু নির্লিপ্ত, সেবায় এমনি অভ্যস্ত যে সে খেয়াল করেছে কিনা সন্দেহ। সিগারেট টানার ফাঁকে মাঝে মাঝে স্থির চোখে আমাকে দেখছেন, 2-1 স্ত্রীকে আর মেয়েকেও। এই সিগারেটটা শেষ হতে সোজা হয়ে বসলেন। নিজেই সিগারেটের শেষটুকু জানলা দিয়ে ফেলে পা টেনে নিয়ে সোজা আসন পিড়ি হয়ে বসে আমার দিকে চেয়ে রইলেন। সামনে একটু ঝুঁকে মুখের কিছু যেন একটু ভালো করে দেখে নেওয়ার দরকার হলো। আবার সোজা হলেন। 2 চোখ অপলক, একটু বেশি মাত্রায় তীক্ষ্ণ। ট্রেনে ওঠার পর থেকেই ভদ্রলোকের একটা বৈশিষ্ট্য আমার নজরে এসেছিল। না ফর্সা না কালো, কমনীয় মুখের ওই চোখ দুটো, চাউনি স্বচ্ছ আবার গভীরও। কিন্তু ওই চোখ দেখে মনে হলো, এক্স-রে আই কি একেই বলে? সত্যি আমার ভেতর দেখতে পাচ্ছেন। স্ত্রী আর মেয়েও নিঃশব্দে তাকেই লক্ষ্য করছিল। শুধু আমি কেন, এরকম গডম্যান ওরাও কম দেখেনি। আমি নিষ্পৃহ মুখে জিজ্ঞাসা করলাম, কি দেখছেন? চাউনি আবার সহজ, মুখে সুন্দর হাসি। মুখুজ্জেমশাই গায়ক, লেখক না আর্টিস্ট? আবার থমকাতে হলো একটু। গডম্যানদের দাপটের অস্তিত্ব অতি দুঃখের ভিতর দিয়েই আমাদের মন থেকে মুছে গেছে। এরকম হুটহাট কথা বা অবাক হবার মতো কিছু ক্রিয়াকলাপ সচক্ষে দেখা আছে। নির্লিপ্ত জবাব দিলাম, জার্নালিস্ট। কোন কাগজের? বললাম। কিরকম জার্নালিস্ট? সানডে ম্যাগাজিন এডিটর। তার মানে সাহিত্য বিভাগের। আবার সামনে ঝুঁকলেন একটু, কপাল নিরীক্ষণ করছেন মনে হলো। মাথা নাড়লেন, না মিলছে না, আরও একটু বেশি হবার কথা। মেয়ে বার্ষিক সংখ্যা খুলে কোনো লেখায় 4 লাইনও পড়েছে কিনা সন্দেহ। এবারে পেটোকার্তিককেই একটু জব্দ করার সুযোগ পেল। তাকে একবার দেখে নিয়ে গম্ভীর মুখে জবাব দিল, আমার বাবার অল ওভার দি ওয়ার্ল্ড বাঙালি আর হিন্দুস্তানি ভক্ত পাঠক আছে। বাবার উপন্যাস পড়ে তারা ধন্য হয়, চিঠি লিখেও ধন্য হয়। 2 চোখ পেটোকার্তিকের মুখের উপর তুলে বক্তব্য শেষ করল। ছেলেটাকে এই প্রথম হকচকিয়ে যেতে দেখলাম। একবার আমার দিকে আর একবার মেয়ের দিকে তাকাতে লাগলো। আমি মেয়েকে ছোট করে ধমক লাগাতে যাচ্ছিলাম, কিন্তু অবধূতের উচ্ছ্বাসে ফুরসত পেলাম না। তাই বলো, তাই বলো। ভাবছিলাম কপালে স্পষ্ট দেখছি উনি আর্টের কোনো লাইনের বড় কিছু, তবু এমন ভুল হলো কি করে? বাবার কি নাম বলো তোমা? আমি বললাম, ছেড়ে দিন না, বাপকে মেয়েরা সবসময় বড় দেখে। হাতের ঢাউ সংকলনের এক জায়গা খুলে মেয়ে সেটা অবধূতের দিকে এগিয়ে দিল। ওই স্পেশাল নাম্বারে লেখা থাকবে সেটা অবশ্য কাকতালীয় কিছু নয়। তার নাম পড়া হতেই চেলাটি ম্যাগাজিনটা হাত থেকে টেনে নিল। তারপরেই তার চোখ মুখ উদ্ভাসিত। কি আশ্চর্য! এনার অনেক গল্পের সিনেমা তো আমি 3-4 বার করে দেখেছি। হ্যাঁ? এক লাফে আমার কাছে এগিয়ে এলো। পায়ের ধুলো দিন স্যার,
না জেনে খুব অপরাধ করেছি? পা গুটিয়ে নিয়ে বললাম, জায়গায় গিয়ে বসো। আমার সম্পর্কে তোমার ধারণা খুব মিথ্যে নয়। আমি লোকটা তেমন সাদাসিধে নই। অবধূত চোখ বড় বড় করে ফেললেন। কি ব্যাপার রে, কিছু গোল বাঁধিয়ে বসে আছিস বুঝি? তোকে নিয়ে আর আমি বেরোবো না। আমার দিকে ফিরলেন। কি করেছে? হেসে জবাব দিলাম, কিছু না। প্ল্যাটফর্মে আমার কথাবার্তা ওর একটু তেরছা মনে হয়েছিল, কিন্তু আপনার প্রতি ওর ভক্তিতে একটুও খাদ নেই। উনি চালাকে বললেন, বসে নিজের নাক কান মোল এখন। তোর স্বভাব আর বদলাবে না। পরে আমাকে আবার একটু ভালো করে দেখে নিলেন। তা আমার মুশকিল কি জানেন? সাহিত্য জগৎ ছেড়ে আমি কোনো জগতেরই কিছুর খবর রাখি না। রোজ খবরের কাগজে চোখ বোলানোরও ফুরসত মেলে না। যাক, একজন গুণী লোকের সঙ্গে যোগাযোগ হলো, এটুকুই আনন্দ। ভদ্রলোকের কথাবার্তার ধরন বেশ। ভক্তদের সঙ্গে যখন কথা কয়েছিলেন তখনও খুব একটা সবজান্তা ভাব দেখিনি। অলৌকিক জ্ঞান বুদ্ধির জলুস দেখাতে না এলে আমার বিরক্তির কারণ নেই। নিজে থেকে নিচের বার ছেড়ে দিলেন, সেজন্য আমার মনে মনে একটু কৃতজ্ঞতা থাকা উচিত। আবার একটা সিগারেট ধরালেন। আমাকেই দেখছেন। মুখুজ্জে মশাইয়ের জন্ম বোধহয় সেপ্টেম্বরে, মানে ভাদ্র মাসে। অনুমান সত্যি, কিন্তু এই পণ্ডিতের প্রতি আমার উৎসাহ বা কৌতূহল নেই। জিজ্ঞেস করলাম, কি করে বুঝলেন? ভাদ্র মাসের জাতকের লক্ষণ দেখেছি। আমারও ভাদ্রয় জন্ম। তাহলে আমার সঙ্গে আপনার কিছু মিল আছে বলছেন? না, চেহারায় মিলের কথা বলছি না। লক্ষণের মিলটা আপনাকে ঠিক বোঝাতে পারবো না। বোঝার আগ্রহ নেই, তবু একটু খুশি করার জন্য বললাম, ভাদ্র মাসেই জন্ম, 7 সেপ্টেম্বর 1920। হাসতে লাগলেন। আমার থেকে তাহলে 3 বছর 4 দিন পিছিয়ে আছেন। আমার 4 সেপ্টেম্বর 1917। এবার আমি একটু অবাক হলাম। চেহারাপত্রে 50-এর নিচেই মনে হয়। অবিশ্বাসের সুরে বললাম, আপনার বয়স 60 বলতে চান? খুশির হাসিতে মুখখানা ভরাট। জবাব দিলেন, বয়স ভাঁড়াতে হলে মাত্র 60 বলবো কেন? উত্তরকাশীতে একবার একজন যোগীর সঙ্গে আলাপ হয়েছিল। তার বয়স খুব বেশি হলে 35-36। তার ভক্তরা আমাকে বলল, বাবার বয়স 90। শুনে আমি পালিয়ে বাঁচি। শুনতে মন্দ লাগলো না। লক্ষ্য করছি আমিও। ভদ্রলোক সরস বচনপটু বটেই, কিন্তু ভক্তরা আরো বেশি অভিভূত হয় বোধহয় তাঁর চোখের আকর্ষণে। চেয়ে থাকেন যখন, মনে হয় চোখও কথা বলে। এত স্বচ্ছ অথচ গভীর চাউনি আমি কমই দেখেছি। সিগারেট ফেলে ঘড়ি দেখলেন, 10টা 25। খাওয়ার পাট সেরে ফেলা যাক, কি বলেন? হ্যাঁ, মেয়ের বোধহয় খিদে পেয়েছে। বলার আগেই উঠে খবরের কাগজ পেতে টিফিন ক্যারিয়ার রাখল। স্ত্রী তার সুটকেস খুলে প্লাস্টিকের বড় ডিশ আর গেলাস বার করে একটু ধুয়ে নিলেন। তিনি জানালার ধারে, তাই ওঠার দরকার হলো না। ওদিকে অবধূতের সঙ্গে দেখলাম পরিপাটি ব্যবস্থা। পেটো কার্তিক একটা বড়সড় প্লাস্টিকের সেট পাতল। বেশ বড় দুটো ডিনার ডিশ আর কাচের গেলাস সাজানো। বড় একটা চামচ বার করল। ডিশের কোণে একটু নুন আর দুটো কাঁচা লঙ্কা রাখল। তারপর পেট মোটা বেঁটে একটা টিফিন ক্যারিয়ার প্লাস্টিকের শিটের ওপর রাখল। অবধূত করিডোরের জানালায় গিয়ে মুখে হাতে জল দিয়ে এসে বসলেন। পেটো কার্তিক প্রায় বড় ডিশ জোড়া দুটো মোটা মোটা পরোটা তার ডিশে রেখে পরের বাটি খুলল। আর তারপরে আমি আর মেয়ে মুখ চাওয়াচাই করলাম। মস্ত বাটিটা ভর্তি পেল্লাই সাইজের পাকা পোনার খণ্ড। এক এক খণ্ডের ওজন 150 গ্রামের কাছাকাছি হতে পারে। চামচে করে তার দুখানা দ্বিতীয় ডিশে রাখা হলো। এদিকে আমাদের প্লাস্টিকের ডিশে লুচি আর আলুর দম, স্ত্রীর ডিশে পটলের তরকারি, আর আলুর দম ছাড়া বাটিতে মেয়ের জন্য একটা ডিমের কারি। আধখানা লুচি আর আলুর দম মুখে তুলে দেখি অবধূত হাত গুটিয়ে চুপচাপ স্ত্রীর দিকে চেয়ে আছেন। গভীর চাউনিও যেন একটু বিষণ্ণ বলে মনে হলো। স্ত্রীও হয়তো খেয়াল না করেই তাকালেন তার দিকে। 2 হাত জোর করে অবধূত বললেন, মা গো, ছেলের একটা অনুরোধ রাখবেন? আমার স্ত্রী হকচকিয়ে গিয়ে চেয়ে রইলেন। আপনার খুব হাই ডায়াবেটিস দেখতে পাচ্ছি, তাই আলুর দমের বদলে পটলের তরকারি, 1 টুকরো মাছ এখান থেকে দিতে অনুমতি পেলে আপনার এই ছেলে খুব তৃপ্তি করে খেতে পারবে।
যেভাবে মাগো দিয়ে শুরু করলেন আর যেভাবে নিজের তৃপ্তি করে খেতে পারবেন বলে শেষ করলেন, আপত্তির কথা মুখে আনাও মুশকিল। স্ত্রী অসহায় চোখে আমার দিকে তাকালেন, কিন্তু অনুমতি যেন পেয়েই গেছেন। অবধূত নিজে উঠে চামচ শুদ্ধ মোটা বাটিটা হাতে নিয়ে নেমে এলেন। চামচে করে একটা মাছ তুলে ডিশে রাখতেই স্ত্রী আঁতকে উঠলেন, এত বড় মাছ খাবো কি করে? ছেলের মুখ চেয়ে ঠিক খেতে পারবেন, আপনার হাই প্রোটিন ঠিকমতো পড়ছে না। দ্বিতীয়বারে একটু গ্রেভি তুলে দিলেন। তারপর তেমনি বড় আর এক খণ্ড মাছ মেয়ের ডিশে দিয়ে বললেন, মাছ খাও, ডিম সরিয়ে রাখো, তোমার লিভারের গন্ডগোল আছে, জিভের এক পাশ কালচে দেখলাম, ডিম খাওয়া উচিত নয়, ওটা শেষ হলে আর একটা দেব। মেয়ে হাঁ করে তার মুখের দিকে চেয়ে রইল একটু, তারপর হেসে ফেলে বলল, একখানা পরোটা দেবেন না? চমৎকার গাওয়া ঘিয়ের গন্ধ পাচ্ছি। আনন্দে ছেলে মানুষের মতো হেসে উঠলেন, এই তো চাই, কার্তিক শিগগির পরোটা দে। বাটি নিয়ে এবার আমার দিকে তাকাতেই তাড়াতাড়ি দুহাতে নিজের ডিশ ঢাকলাম। আর না, এবারে আপনি খান। দেখুন মশাই, মায়েদের নিয়ে আমার ভাবনা ছিল, না সরালে হাতের ওপরেই বাটি উপুর করে দেব। খাওয়ার থেকে খাইয়ে কি কম আনন্দ নাকি? হাত সরান বলছি। আমার ডিশেও তেমনি পরিপুষ্ট একটা খণ্ড পড়ল। বললাম, আপনাদের আর কি থাকলো, ওই দেখুন কার্তিকের মুখ শুকিয়ে গেছে। কার্তিক তক্ষুনি জোরালো প্রতিবাদ করল, কক্ষনো না, লোক পেলে বাবা ওই রকম মিলেমিশে খান বলে সব সময় বেশি জোগাড় থাকে। ওই শেষের বাটিতে আরো 3-4 পিস মাছ আছে। ভদ্রলোক হেসে বললেন, তাছাড়া আপনাদের আলুর দমের ভাগ একটু পাবো না? খাসা চেহারা দেখছি। আমার স্ত্রী তখনও খাওয়া শুরু করেননি, ব্যস্ত হয়ে এদিক ওদিক তাকালেন। অবধূত এক হাতে নিজের পরোটার ডিশটা তুলে সামনে ধরলেন, এতেই দিন। 4টে আলুর দম দিতেই তিনি ডিশ সরালেন, লাগলে আর থাকলে পরে চেয়ে নেব। ডিশ জায়গায় রেখে মাছের বাটি নিয়ে আবার মেয়ের দিকে এগোতে সে বলল, আমি আর না, এই একটা মাছ খেলেই পেট প্রায় ভরে যাবে। প্রায় ভরলে তো চলবে না, ডিম তুমি খাবে না বললাম না, ওটা কার্তিকের জন্য সরিয়ে রাখো। মাঝে সাঝে এক আধটা পোচ খেতে পারো। হাত সরাও, আমার খিদে পেয়ে গেছে। মেয়ে হাসি মুখে আরো এক টুকরো মাছ নিল। ভেরি গুড। এবার নিজের জায়গায় আয়েশ করে বসলেন। কার্তিক, আর দেরি করিস না, তুইও খেয়ে নে। কার্তিক অম্লান বদনে আর একটা ডিশ বার করে বসে গেল। খাওয়া চলল। ভিতরে ভিতরে এবার আমার একটু অবাক হবার পালা। আমি ভুক্তভোগী বলেই এসব লোকের ক্ষমতা সম্পর্কে আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই, স্ত্রী বা মেয়েরও নেই। এই ভদ্রলোককে ভালো লেগেছে কারণ তান্ত্রিক অবধূত হলেও তার মন জয় করার রীতি আলাদা, তাতে ভরং চরং কম। কপাল দেখে বা লক্ষণ দেখে ভাদ্র মাসে জন্ম বলে দিলেন, তাও আমার কাছে কোনো শক্তির নজির নয়। কিন্তু স্ত্রীর ডিশে পটলের তরকারি দেখেই খুব হাই ডায়াবেটিস আঁচ করে ফেললেন। তাও না হয় হলো। মেয়ের লিভার খারাপ কিনা জানি না, শরীর ভালো যাচ্ছে না বলে ইদানিং তাকে ডাক্তার দেখানো হয়েছে। সেই ডাক্তারও ওকে পারলে ডিম না খেতেই বলেছে, আর খেলে পোচ ছাড়া অন্য কিছু খেতে বারণ করেছে। অবধূত খাইয়ে আনন্দ পান সে তো দেখলামই, নিজেও বেশ ভোজন রসিক। আরও একটু আলুর দম চেয়ে নিয়ে ওই রকম 4 পিস মাছ আর 3খানা ঢাউস পরোটা পরিতৃপ্তির সঙ্গে খেয়ে উঠলেন। পেটো কার্তিকও খুব পিছনে থাকল না, সে খেল 4খানা পরোটা, আমার স্ত্রীর দেওয়া আলুর দম, ডিমের কারি আর 2 পিস ওই 150 গ্রামওয়ালা মাছ। ততক্ষণে সে আরো অন্তরঙ্গ অমায়িক হয়ে উঠেছে। আমাদের খাওয়া হতে প্রায় হুকুমের সুরেই বলল, ডিশ টিশ টিফিন ক্যারিয়ারের বাটি যেমন আছে থাক, খাওয়া হলে আমি ধুয়ে নিয়ে আসছি। হরিদ্বার পর্যন্ত আপনাদের আর কুটোটি নাড়তে দিচ্ছি না। স্যার আমাকে যত বাজে লোক ভেবেছেন অতটা নই, বাবা সাক্ষী। খাওয়ার পর অবধূত আবার সিগারেট ধরিয়েছেন। পলকা গম্ভীর মুখে সায় দিলেন, তা বটে, খুব ঠান্ডা ছেলে, অন্যের মাথা উড়িয়ে দেবার জন্য বোমা বানাতে গিয়ে হাত মুখের ওই দশা। আজকালকার ছেলেরা বোমাকে পেটো বলে, তাই ওর নাম পেটো কার্তিক। স্ত্রী আর মেয়েরও পেটো কার্তিকের মুখ নতুন করে নিরীক্ষণ করার পালা। সে হতাশ গলায় বলে উঠল, যাও
একটু মন পাওয়ার চেষ্টায় ছিলাম, বাবা দিলেন পাংচার করে। আচ্ছা মা, হাত আর মুখের যে দশাই হোক, ওই করতে গিয়েই বাবার আশ্রয় তো পেয়ে গেলাম। আমার বরাত খারাপ কে বলবে? বাবা আমাকে নিজের কাছে রেখে শুধু প্রাণে বাঁচালেন না, পুলিশের হাত থেকেও বাঁচালেন। যুক্তির কথাই। পেটো কার্তিককে সত্যি এখন খারাপ লাগছে না। খাওয়া হতে 2 টিফিন ক্যারিয়ার, ডিশগুলো আর সাবান নিয়ে তাড়াতাড়ি চলে গেল, কারণ গাড়ির গতি একটু শিথিল হয়েছে। ওর নামার স্টেশন আসছে। 5-7 মিনিটের মধ্যেই ফিরে এলো। ট্রেন তখন সবে থেমেছে। অবধূত তাকে সাবধান করলেন, রাতে আর খবরদার নামবি না বলে দিলাম। সকালের আগে আমার খবর নেবার দরকার নেই। তোর কোচ নম্বর কত? জবাব দিয়ে পেটো কার্তিক আমাকে বলল, বাবাকে একটু দেখবেন স্যার তাহলে। তোমার বাবা সকলকে দেখেন, আর আমি তাকে দেখব? অবধূত তাড়া দিলেন, সর্দারি না করে তুই নাম এখন। চলে গেল, অতি আপনার জনকে একলা রেখে যাওয়ার দুশ্চিন্তা মুখে। আমার মনে পড়ল হাওড়া স্টেশনের প্রণামীর টাকা সব ওর পকেটে। মনে হয় অবধূতের ট্রেজারারও পেটো কার্তিকই হবে, তাই হয়তো এ নিয়ে কেউ কিছু উল্লেখ করল না। ট্রেন ছাড়লে শোয়ার তোড়জোড় হবে। অবধূত নতুন সিগারেট ধরিয়েছেন। খাবার পরে আমাকেও সিগারেট সেধেছিলেন, নিইনি। তোয়ালে আর সাবানের কেস নিয়ে স্ত্রী উঠলেন। শোবার আগে তার বেশ করে হাত মুখ না ধুলে চলে না। মেয়েও তার পিছনে গেল। অবধূত জিজ্ঞেস করলেন, আপনার স্ত্রীর ব্লাড সুগার কত? 300-র ওপরে। খাবার আগে 2 বেলা ইনসুলিন নিতে হয়। নিজে নেন? হ্যাঁ, আজ আমাদের জন্যই বাদ পড়ল। কোথাও বেরুলে এরকম বাদ পড়ে। ওর ব্লাড সুগার কি হেরিডিটারি? না। মেয়ের তো বিয়ে হয়নি। আপনাদের কাছেই থাকে না হোস্টেলে টোস্টেলে থেকে পড়ে? আমাদের কাছেই থাকে। কেন? আপনার স্ত্রীকে বড় নিঃসঙ্গ মনে হলো, তাই। সিগারেট মুখে তুলে একটু অন্যমনস্ক হয়ে পড়লেন। ওরা বাথরুম থেকে ফিরে আসতে আমি গেলাম। ততক্ষণে গাড়ি আবার নড়েছে। মনে হলো ডায়াবেটিসের চিকিৎসা ভালো জানা আছে কিনা জিজ্ঞেস করলে ভদ্রলোক খুশি হতেন, কিন্তু আমি আর ওদিক মারাতে রাজি নই। আমার স্ত্রীকেও রাজি করানো যেত না। আমি ফিরে আসার পর অবধূত উঠলেন, বেরুলেন। মেয়ে মন্তব্য করল, ভদ্রলোক সিগারেট খান বটে, থামা নেই। দরজা বন্ধ করার পরেও খাবেন না তো? কি করে বলবো? কেমন দেখলি অবধূতকে? সাফ জবাব, অবধূতগিরির বুজরুকি বাদ দিলে বেশ ভালো। স্ত্রী বিরক্ত, তোর ওভাবে বলার দরকার কি? মেয়ে বলল, তবে তোমার ভাদ্রয়ে জন্ম, শিল্প বা সাহিত্য করো, মায়ের ডায়াবেটিস, আমার ডিম খাওয়া বারণ, বেশ জল ভাতের মতো বলে গেলেন। এসব কি ওদের অকাল্ট সায়েন্সের মধ্যে পড়ে? স্ত্রী বাধা দিলেন, থাম না, এসে যাবেন। এলেই বা মাছ খাইয়ে মাথা কিনে ফেলেছেন নাকি যে ইচ্ছে মতো কথা বলতে পারবো না? হেসে ফেলল, যাই বলো, খাসা মাছ কিন্তু। আর পরোটাও খাঁটি গাওয়া ঘিয়ের বাবা, একটাই তল করতে পারছিলাম না। এবার স্ত্রীর ধমক, তুই থামবি? ফুঁ দিয়ে আমার আর মেয়ের রবারের বালিশ ফোলানোর মধ্যে অবধূত এসে গেলেন। নিচের বার্তেও সুজনি পাতা হয়ে গেছে। আমার ওপরের বার্ত বাকি, সেটা নিজেই পাতলাম। মাকে একটু জব্দ করার জন্যেই হয়তো মেয়ে খুব নিরীহ মুখে অবধূতকে বলল, আপনি কি রাতেও সিগারেট খাবেন নাকি? ওর মা কেন, আমিও একটু বিব্রত বোধ করলাম। ভদ্রলোক তাড়াতাড়ি বললেন, না মা না, রাতে আর না। ইস, তোমার অসুবিধে হচ্ছিল, আমাকে বললে না কেন? মেয়ে হাসি মুখেই মাথা নাড়ল। জানালা দরজা সব খোলা ছিল, আমার একটুও অসুবিধা হচ্ছিল না। আপনাকে জিজ্ঞেস করলাম বলে মায়ের মুখ দেখুন। তোমাকে বললাম না, মানুষ হিসেবে উনি দারুণ ভালো। প্রসন্ন মুখে হাসছেন ভদ্রলোক, মেয়ের দিকেই চেয়ে আছেন। বললেন, আর অবধূত হিসেবে দারুণ ভাঁওতাবাজ, এই তো? মেয়ে এবার নিজের কলে নিজে পড়ল, মুখ লাল করে আত্মরক্ষার চেষ্টা। তা কেন? তেমনি হাসছেন। আমি যেমনই হই, মেয়ে তুমি কত ভালো এ কিন্তু নিজেও জানো না। আচ্ছা, গুড নাইট। উনি ওর জায়গায় উঠে গেলেন। আমি প্রথমে দরজা, পরে মেয়ের দিকের জানলাও বন্ধ করলাম। স্ত্রীর মাথার জানালা খোলা থাকলো।
ওটা বন্ধ করতে গেলে বাধা দেবেন জানাই কথা। একসময় ঘুম ভেঙে গেল। ওপরের সামনের বার্থে অবধূত নিশ্চল পাথরের মূর্তির মতো বসে আছেন, মেরুদণ্ড সোজা, দু চোখ বুঝা। ঘড়ি দেখলাম রাত 3:30। আজ এ পর্যন্তই। উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।